আজকের 50 মিনিটস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বরাবরের মতো দুজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে কথা বলবার জন্য। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে আছেন রাজনীতি বিশ্লেষক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং বাঁদিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সহ সম্পাদক বাহাদুর ব্যাপারী। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাই। দর্শক, আপনারাও চাইলে আমাদের এই অনুষ্ঠানে মন্তব্য, প্রশ্ন তুলে ধরতে পারেন। এজন্য একটি নাম্বারে ফোন করতে হবে। নাম্বারটি হচ্ছে 967245 এছাড়াও এই নাম্বারটি আমরা স্ক্রলে বারবার দেখাবো। নিশ্চয়ই আপনারা প্রশ্ন করবেন, আমরা সেটি তুলে ধরব। মূল আলোচনায় আমরা যাবার আগে আজকের এই সময়কালে যে সংবাদ শিরোনামগুলো আছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। বিশেষ করে যেগুলো আমরা নিউজে বলেছি, ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে উত্তরবঙ্গের নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার ওপরে ব্রহ্মপুত্র নদী এবং যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে, নতুন করে এলাকা প্লাবিত হয়েছে। এরপরে যেটি রাজনৈতিক যে হেডলাইনটি, জামাত নির্ভরতার কারণে বিএনপি ধ্বংস হয়ে যাবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জনাব হানিফ, এবং এটি মানতে নারাজ আসাদুজ্জামান রিপন, যিনি বলেছেন যে প্রেসিডেন্ট জিয়ার আদর্শে চলছে দলটি। যে কোনো মূল্যে আগামী বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী, এবং গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী। সবশেষে সিলেটের তামাবিল শুল্ক স্টেশন দিয়ে পাথরের আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতির সম্মুখীন ব্যবসায়ী এবং শ্রমিকরা। এটি একটি ব্যবসার সাথে সংশ্লিষ্ট হেডলাইন। আমরা আলোচনায় শুরু করতে চাই। বিশেষ করে আজকের হেডলাইনগুলোর মধ্যে একটি রাজনৈতিক, বাকিগুলো অন্য ধরনের। এছাড়াও বর্তমান সময়কালে সবচেয়ে বেশি আলোচিত যেটি, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিট করে গেছেন এবং সে সম্পর্কে রাজনৈতিক মন্তব্য আছে, পক্ষে বিপক্ষে কথাবার্তা হচ্ছে। আমি রুমিন ফারহানা আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই সময়কালের রাজনৈতিক প্রসঙ্গে কোনটি দিয়ে আপনি আজকে আলোচনা শুরু করবেন? আমি আজকে মোদিকে দিয়ে শুরু করছি। উনি সম্প্রতি বাংলাদেশ ভিজিট করে গেলেন এবং উনি আসার আগ থেকে শুরু করে আসার পরে আজ পর্যন্ত বাংলাদেশ মডিফাইড হয়ে আছে। যেখানে আপনি যান, মিডিয়া খোলেন, পত্রপত্রিকা দেখেন, আপনি দেখবেন বাংলাদেশ কি পেল, কি পেল না, কি দিল, তার হিসাব নিকেশ হয়েছে। আমি এখানে বলবো যে আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনৈতিক সচেতন মানুষ, তারা কিন্তু খুব জানতে চাই যে মোদি আসার পরে যে 22 চুক্তি হলো, সমঝোতা হলো, তার মধ্যে দিয়ে বাংলাদেশ কি পেল এবং ভারতই বা কি পেল। কিন্তু আনফর্চুনেটলি কিছু পত্রপত্রিকা এবং মিডিয়া ছাড়া কিন্তু আসলে আমাদের হাতে তেমন কোনো মেটেরিয়াল নাই। তো আমি বলবো যে সরকার যদি এই ব্যাপারে উদ্যোগী হয় এবং জিনিসটা পরিষ্কার করে মানুষের কাছে, তাহলে একটা পরিষ্কার চিত্র আমরা পাই। কারণ দেখা যাচ্ছে সরকার দল দাবি করছে যে তারা সব পেয়ে গেছে, বাংলাদেশ অনেক কিছু পেয়েছে। আজকেও আমি দেখে আসলাম যে আমাদের বাণিজ্য মন্ত্রী বলছেন তোফায়েল আহমেদ যে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে। অনেক কিছুটা কি, যেমন আমি শুরুতেই বলি সীমান্ত। বিরোধী দল কিংবা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে কি কি পায়নি? না, সেটাই আমি একটা একটা করে বলছি। আমরা প্রথমে আসি সীমান্ত চুক্তির কথা। সীমান্ত চুক্তি নিয়ে আমাদের অনেক আলাপ হয়েছে এবং আমরা দুই দলই এমন ভাব একটা করছে যেন বিশ্ব জয় করেছে বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। এটা 40 বছর আগে একটা চুক্তি হয়েছিল, যেটা বাংলাদেশ 40 বছর আগে বাংলাদেশের পার্লামেন্ট অনুমোদন দিয়েছিল। এই পেন্ডিং কাজটি ভারত এত বছর পরে করেছেন, যে কারণে ছিটমহলের হাজার হাজার মানুষ কিন্তু এতদিন কোনো অধিকার ছাড়া কোনো দেশের নাগরিক না হয়ে তারা এতদিন রয়েছে। তিস্তা চুক্তির কথায় আসেন, বাংলাদেশের মানুষের বহু দিনের আকাঙ্ক্ষা ছিল কিন্তু একটা তিস্তা চুক্তি, যেটা এইবার আমরা আশা করেছিলাম, যেহেতু মমতা আসছে মোদির সাথে, আমরা ভেবেছিলাম হয়তো তিস্তা নিয়ে কিছু কথা হবে। কিন্তু পরে আমরা যেটা জানতে পারলাম যে মমতা ওই শর্তেই এসছেন যে তিস্তা শব্দটি উচ্চারিত হবে না। তাহলে মমতার আসার আসলে কারণটা কি? কারণ আসাম বা ত্রিপুরা কিংবা মেঘালয়ের মুখ্যমন্ত্রী তো আসেননি সীমান্ত চুক্তি তাহলে কি করতে। ডিপ্লোম্যাটিক ভিজিট কেন এসেছেন? তাহলে কেন এসেছেন? এটা একটা বিরাট প্রশ্ন। এবং দুই দেশের শীর্ষস্থানীয় নেতা যখন মিটিং করছেন, সেখানে নজিরবিহীনভাবে আমরা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপস্থিত দেখেছি। আরেকটা বিষয় আমি বলতে চাই যে ভারত যেটা করছে, বন্ধু রাষ্ট্র বলছে, রাষ্ট্র তারা বন্ধুত্বের আশ্বাসের কথা বলছে। এরকম একটা অবস্থায় কাঁটাতারের বেড়া কেন? পৃথিবীর 3টা দেশের মধ্যে আমরা কাঁটাতারের বেড়া রেখেছি। আমেরিকা দিয়ে রেখেছে মেক্সিকোর সাথে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে তারা চিরশত্রু কাঁটাতার আছে, আর আছে বাংলাদেশ সীমান্ত। এই কাঁটাতারের বেড়াটা কি আসলে বন্ধুত্বের যেই আস্থা এবং বিশ্বাসের কথা ভারত বলছে বারবার, সেটা মিলছে কি? মিলছে তো না। $200 কোটি ঋণের কথায় আসেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, উনি মহান সংসদে এটা পরিষ্কার করেছেন যে এই টাকাটি কোন খাতে ব্যয় হবে সেই বিষয়ে ভারত কোনো শর্ত দেয়নি। তবে
ভারতের পত্রিকা থেকে আমরা পেয়েছি যেখানে ৭৫ ভাগ, এটা সাপ্লায়ার ক্রেডিট লোন, এবং এই লোনের ৭৫ ভাগ ব্যয় হবে ভারত থেকে কাঁচামাল আনতে, যে খাতেই সেটা ব্যয় হোক না কেন, এবং ২৫ ভাগ সে থাকবে সেটা দিয়ে ভারতের অন্তত ৫০,০০০ লোকের কর্মসংস্থান হবে। সীমান্তে যে হত্যা, সেটা কিন্তু আরেকটা বিষয় বাংলাদেশের মানুষ যেটা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু সেই সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে আজ পর্যন্ত ভারত আশ্বস্ত করা ছাড়া এই ভ্রমণে মোদী কি দিয়ে গেল আমরা কিন্তু জানি। একটা প্রসঙ্গ যেটা অনেক আলোচনা এসেছে যে আগের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া যে দেখা করেছেন মোদির সাথে, সেখানে একান্তে কথা বলেছেন বা ৪৫ মিনিটে আলাপ হয়েছে, সেখানে কি এই এজেন্ডাগুলো তুলে ধরা হয়েছে? কি মনে হয়? আমি যতদূর জানি যে ১৫ মিনিট আমাদের মধ্যে এক্সক্লুসিভ বৈঠক হয়েছে বেগম জিয়া এবং মোদির সাথে। সেই ১৫ মিনিটে তাদের মধ্যে কি কথা হয়েছে এটা শুধু দুজনেই জানেন। এর বাইরে যে সময় ৩০ মিনিট অন্যরা উপস্থিত ছিলেন, সেখানে মোদিকে ধন্যবাদ দেওয়া হয়েছে ৪১ বছর পরে সীমান্ত চুক্তিটা রাটিফাই করবার জন্য তাদের পার্লামেন্টে, এবং চিফটা ইস্যুটা এসছে। এবং বিরোধী দলীয় নেত্রী, মানে সংসদের বাইরে যিনি বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়া, উনি এটি পরিষ্কার করেছেন যে বাংলাদেশের মানুষের ভীষণ রকম প্রত্যাশা ছিল এবার চিফটা। আচ্ছা, তো আপনি যেটা বলছেন তুলে ধরা হয়েছে, কিন্তু ইন জেনারেল স্টেট যে ডিসকাশন, সেগুলোতে এটা রিফ্লেকশনটা হয় না। এটা ডিসকাশন হয়। আচ্ছা, আমরা আবারও ফিরছি ব্যারিস্টার রুবিন ফারহানা। আমি বাহাদুর ব্যাপারে আপনি দেখছেন যে বেশ কয়েকটা ইস্যু তুলে ধরা হয়েছে, আপনি কোনটা দিয়ে শুরু করবেন? যে কোনো একটা দিয়ে শুরু করা যায়। মোদির সফর। তা আমরা প্রথম কি দেখবো, আপনাকে দেখবো, তারপরে রুবিন আপাকে দেখবো। আমরা কাছ থেকে দেখেই দূরেরটা দেখবো। তো ভারত আমাদের প্রতিবেশী, তাকে দিয়ে শুরু হোক, এবং সে বন্ধু। প্রেম না থাকলে বন্ধু হয়, আগে বন্ধুত্ব তৈরি, তারপর আমরা প্রবলেম সলভ। ৪০ বছর আগের এই চুক্তি আজকে বাস্তবায়িত হলো, তখন আমরা অনেক গণমাধ্যমে শুনেছি এটি গোলামের চুক্তি, এই বিরোধিতা হয়েছে অনেক কিছু। আজকে বাংলাদেশ সেটা দুই দেশ সফলভাবে করেছে। সেটা আপনারা বিশ্ব পত্রপত্রিকায় দেখবেন, কোনো এই সীমান্ত বা ভূমি নিয়ে যুদ্ধ হয় নাই এরকম অবস্থা। বাংলাদেশ এবং ভারত যে কাজটি করেছে, তাদের দক্ষতা, বাংলাদেশের দক্ষতা দিয়ে একটি বড় রাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে, এটা অবশ্যই প্রশংসনীয়। এবং আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সারা বিশ্বজুড়েই প্রশংসা করছে এবং মোদিকেও করছে। এবং সেটি যদি এই উপমহাদেশে না হয়ে অন্য দেশে হতো, এটা আপনারা জানেন, তাহলে নোবেল পুরস্কারও পেতে পারত এইভাবে। এই চুক্তি বাস্তবায়নের সমাধানের কারণ এই ছিটমহলবাসীর কত আনন্দ, ১৬২ ছিটমহলের ৬০,০০০ লোক কত আনন্দে আছে, কিভাবে আছে, তাদের কি অবস্থা। আর কাঁটাতারের বেড়ার এটা কিন্তু একটা ইতিহাস দেখতে হবে। এই বাংলাদেশে কাজের জায়গা আছে, এই বাংলাদেশে কাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা বাংলা পৃথিবীতে ইতিহাসে বাংলাদেশ কি কি সফলতার সাথে শান্তি চুক্তি করেছে, এই আমাদের পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরে এসেছে। অনেকে তখন বলছে কি এই নোয়াখালী পর্যন্ত ভারত হয়ে যাবে, কিন্তু তা হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে আজানের পরিবর্তে উলুধ্বনি শোনা যাবে, এইসব অনেক কথা। তিস্তার ব্যাপারে আলোচনা হয় নাই বলেছেন, আলোচনা হবে। এবং কেমন হচ্ছে, প্রধানমন্ত্রী আগস্টে যাবেন এবং সেখানে মধ্যবর্তী একটি চুক্তিও স্বাক্ষর হবে বলে আমরা শুনেছি। এবং যেহেতু একটি আস্থার জায়গায় চলে এসেছে, চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে এটি একটি সাহায্য করবে। অবশ্যই ভিজিট সাহায্য করবে। এই কারণে আপনি তো বক্তৃতায় শুনেছেন কি বলেছেন, পাখি, বায়ু, পানির কোনো ভিসা লাগে না। যে নেতার এইরকম একটি বক্তব্য, এই বক্তব্য শুধু আস্থার জায়গায় তৈরি করে না, এবং বন্ধুদের আরও শক্তিশালী করে। শক্তিশালীর ব্যাপারটা দুইটা, একটা হলো বাংলাদেশের সেলফ ক্যাপাসিটি অ্যান্ড পোটেনশিয়াল ইন দ্য ওয়ার্ল্ড, সেটা একটি। আর এই দেশের জনগণের যে আস্থার শক্তি বেড়েছে। পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান এসেছে এখানে, বিল ক্লিন্টন এসে, মনমোহন সিংহ এসেছে, বা প্রণব মুখার্জি এসেছে, অনেকে এসেছে। কিন্তু মোদির ভিজিট বাংলাদেশে কেমন ছিল? চায়ের দোকান থেকে আমাদের টক শো, সচিবালয় থেকে আমরা মুদির দোকানদার, সবচেয়ে আলোচিত বিষয়, শুধু আলোচনার বিষয় না, শুধু এখানেই না, অনেক ঘটনাই ঘটছে যেটা জাতীয় আন্তর্জাতিকভাবে মারাত্মক ঘটনা ঘটেছে। সেটা আমি পরে আসি। তার আগে সীমান্তের ব্যাপারে যে আমাদের আগে ২০০-৩০০ মারা যেত সীমান্ত বিরোধের কারণে, দিন দিন কমছে, এখন ২০ থেকে ৩০ জনের মধ্যে আছে। এটা নিয়েও দুই দেশ খুবই উদ্বিগ্ন, এবং এটা একটি সলিউশনের জন্য বাংলাদেশ, এবং তারা বলেছে যাতে জিরোতে নেমে আসা যায় সেই রকম একটি পরিস্থিতি। বন্ধুর সাথে তো প্রেম হলে এটা সম্ভব, বিরোধ থাকলে সম্ভব না। আমরা যদি তাদের জঙ্গিদের এখানে আশ্রয় দিয়ে বলি বন্ধু, তাইলে হবে না। তো এই সরকার এবং আমার দেশরত্ন শেখ হাসিনা সরকারই এই দেশ থেকে সকল এই জঙ্গিবাদের আস্তানা তুলে দিয়েছে, এবং দেওয়ার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। অনেক প্রশ্ন আসতে পারে, যে সকল প্রশ্ন আসলে পৃথিবীর বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতায় এই ২০০
মিলিয়ন যে ইয়ের কথা 2 বিলিয়ন ক্রেডিটের কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী যে স্বাক্ষর করেছেন চুক্তিতে সে নিজেই বলেছেন, এবং ভারতীয় পত্রিকায় লিখেছে, ভারতীয় পত্রিকায় কি লিখেছে তার চেয়ে আমরা এটা অ্যাকশন হলে কি হয় সেটা দেখি। আমরা সমালোচনার কারণে সমালোচনা করে লাভ কি? বাংলাদেশের বাজেটই তো একসময় 200 মিলিয়ন ছিল না। দেশ যখন স্বাধীন হলো তার পরের বাজেটটাই যদি দেখেন 750 কোটি টাকা বাজেট ছিল। আজকে বাংলাদেশের বাজেট হলো 3 লক্ষ কোটি টাকা। ভারতের কত হাজার বা কত লক্ষ লোক বাংলাদেশের চাকরি করে লিগেলি, চায়নার কত হাজার লোক বাংলাদেশের চাকরি করে, ইন্দোনেশিয়ার কত লোক বাংলাদেশের চাকরি করে, কোরিয়ার কত হাজার লোক বাংলাদেশের চাকরি করে। আমরা যদি এইটা দেখি এবং বাংলাদেশের উন্নয়নের সাথে বাংলাদেশকে বিশ্বমানের জায়গায় নিয়ে যেতে পৃথিবীর সকল লোকের সহযোগিতা দরকার। প্রথমেই দরকার প্রতিবেশী রাষ্ট্রে, সেই সহযোগিতার মধ্য দিয়ে কেউ যদি ক্রেডিট দেয়, আমি যদি ব্যাংকের লোন নেই, ব্যাংকালাও লাভ করবো, আমি হিসাব করবো আমার কি লাভ হয়েছে। আচ্ছা, তো দুই পক্ষেরই এখানে একটা লাভবান হওয়ার সুযোগ আছে, উইন উইন সিচুয়েশন। শুধু লাভবান কি, আমরা অনেক কথা শুনেছি তো, ট্রানজিট নিয়ে শুনেছি যে বাংলাদেশের ল্যান্ড দিয়ে তারা যাবে, তাতে বাংলাদেশ কি পৃথিবীতে আপনারা কি বলেন ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কি সব দেশের মতো আছে, আপনি চলে যাচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে। আমি একটা মতামত নিতে চাই, বিশেষ করে আপনি যেটা বলেছেন যে এই যে এবারের মোদী সাহেবের যে ভিজিটটি, সেটি আগামী দিনে তিস্তা চুক্তি এক ধরনের সই করতে সামনে সহায়তা করবে। আমি একটু প্রশ্নটা মন্তব্য নেব, তার আগে একজন দর্শক অনেকক্ষণ থেকে লাইনে আছেন, প্রশ্নটি নিচ্ছি, দেখি কার কাছে উনি প্রশ্ন করতে চাইছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি ওই আমার বাহাদুর ব্যাপারে ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা তো যে তিস্তা চুক্তি নিয়ে ছোটকাল থেকে শুনতেছি যে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে, আমাদের পানি আসতেছে না, পানি দিবে দিবে। মনমোহন সিং আগে চলে গেল, বলিও বলে নাই, কিন্তু মনমোহন সিং এর পরে আসছে আমাদের এই যে নরেন্দ্র মোদী সাহেব, উনি কিছু বলেন নাই এই ব্যাপারে। বাহাদুর ব্যাপারে কি বলছেন, আমি একটু কি নেই ওনার কাছ থেকে জানা আগ্রহ করতেছি আর কি। আচ্ছা, এই যে আমাদের দর্শকের একটা কনসার্ন, তার জন্য আস্থার খবর, গঙ্গা চুক্তি হয়েছে যখন এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রথমবারের মতো ক্ষমতায় এসেছিলেন, তখন ইতিমধ্যেই অনেকদিন সময় গিয়েছে, বাংলাদেশ তার পলিটিক্যাল ক্যাপাসিটি এবং তার আন্তর্জাতিক ক্যাপাসিটি অনেক গুণ বেড়েছে। তার ফলেই দেখেন বিশ্ববাজারে বাংলাদেশের কি অবস্থা। তার ক্যাপাসিটি শুধু রাজনৈতিকভাবেই বাড়ে নাই, তার সক্ষমতা বেড়েছে আন্তর্জাতিক বাজারে তার অবস্থান নিয়ে। সুতরাং গঙ্গা চুক্তি এবং শান্তি চুক্তি, গঙ্গা পানি চুক্তি এবং শান্তি চুক্তি যেভাবে হয়েছে ঠিক একইভাবে তিস্তা চুক্তি হবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ লাভবান। যে কথাটি বলছিলাম যে উনি বলেছেন যে এটি এক্সপেডাইট করবে সামনের তিস্তা চুক্তির ক্ষেত্রে, একজন দর্শকও কনসার্ন ব্যক্ত করেছে। আপনার কি মনে হয় যে সেই এত দাবির যে বিষয়টা আপনি বলেছেন যে যেটি নিয়ে আলাপ হতে পারতো, হয়নি, উনি যেটা বলছেন অগস্টে প্রধানমন্ত্রী গেলে হতে পারে, না, আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন মোদী খুব ক্যারিসমেটিক একজন নেতা এবং ভারত একটি বিশাল দেশ। আপনি ফ্রি পরিবর্তন করতে পারবেন, কিন্তু প্রতিবেশী আপনি পরিবর্তন করতে পারবেন। সুতরাং আমাদের এমনভাবে বার্গেনিং পজিশনে যেতে হবে যাতে, যেটা বাহাদুর ভাই বলছিল, একটা উইন উইন অবস্থা অন্তত তৈরি হয়। এখন কথা হচ্ছে, আমার হাতে কার্ড কি আছে, আমার হাতে কানেক্টিভিটি বা ট্রানজিট একটা কার্ড ছিল। সেই কার্ডটা কিনে আপনি দেখেন, আমরা 2011-তে বলেছিলাম যে ট্রানজিট আমি দেবো না যদি তুমি আমাকে তিস্তা না দাও, কিন্তু এখন কিন্তু আমি ট্রানজিট দিয়েছি। কিভাবে এই কথাটি কি রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছিল? আমি পত্রিকা, দেখুন আমি প্রথমে একটা কথা বলেছি, যদি সরকার 2001 এই কথাটি কার, আমি অনেক সময় আমরা 11তে আমরা শুনছি অনেক গণমাধ্যমে যে এটি কন্ডিশনাল, যে এটি না দিলে আমি দেব না, এই ধরনের একটা এখানে ট্রানজিট নিয়ে যেটা আসছে সেটা বর্তমান বাস্তবতা, যেটা এটা ট্রানজিটের সাথে বাংলাদেশ বিশ্ব কানেক্টিভিটি, মানে সংযোগ না থাকলে আপনার এই ডেভেলপমেন্ট, এই বন্ধুত্ব কিভাবে থাকে। সেখানে আগে ছিল আমাদের ল্যান্ড ব্যবহার করে শুধু ভারত পশ্চিম থেকে পূর্বে, ভুটান, নেপাল এবং বিশ্ব বাস্তবতা নিয়ে কানেক্টিভিটি। আপনি বলেন আমি পরে বলি। আমি যেটা বলছিলাম যে কানেক্টিভিটি এটা হয়েছে নামটা, কারণ এখানে কিছু রাজনৈতিক নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছিল ট্রানজিট শব্দটা নিয়ে। কানেক্টিভিটি এবং ভুটান এবং নেপাল যোগ হয়েছে, কিন্তু সেটার বাইরেও ভারত কলকাতা থেকে ঢাকা ব্যবহার করে আগরতলা যাবে। এতে তাদের 1600 কিলোমিটারের জায়গায় মাত্র 500 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এখানে কিন্তু ভারত 1100 কিলোমিটারের যেই পথটা বেঁচে গেল ভারতের, তাতে তাদের বিপুল পরিমাণ আর্থিক এবং বাণিজ্যিক সুবিধা হচ্ছে। এটা একটা বিরাট কাজ ছিল বাংলাদেশে, এটা নিয়ে বাংলাদেশ খেলতে পারে, বড় সুবিধা পেয়েছে, বিরাট সুবিধা পেয়েছে। আবার যাচ্ছে সে শিলংয়ে, ঢাকাকে ব্যবহার করে বাংলাদেশের মাটির উপর দিয়ে। সুতরাং তাদের উত্তর পূর্বাঞ্চল, যেটা 7 সিস্টার্স তাদের, যেখানে সর্বক্ষণ তারা যেখানে আতঙ্কে থাকে এবং যেটা আমাদের
বর্তমান সরকার, আমি তাদেরকে ক্রেডিট দেব যে তারা সেই বিচ্ছিন্নবাদকে এবং যেই জঙ্গি সেটাকে যেটা control ছিল করতে সেটাকে তারা কিন্তু শক্ত হাতে দমন করেছে। এই এই যে দমন করলো, তারা নিরাপত্তা দিল ভারতীয়, নিশ্চিন্তে ঘুমাতে দিচ্ছে, তার বিনিময়ে বাংলাদেশ কি তা আপনি যেটা বলছেন যে নেগোসিয়েশনের জায়গাটাতে It is বাংলাদেশ ঠিক মতো very করতে পারে না। important. আচ্ছা, আপনি যেটা বলছিলেন হ্যাঁ। বাকি ব্যাপারে। এখন ভালোবেসে আমি কি শান্তি দিব না অশান্তি দিব? আরেকজন যদি অশান্তিতে থাকে আমি কি শান্তিতে থাকবো? আমার মতো দেশ আমরা কি পেলাম? আমরা বাংলাদেশের মতো যে রাষ্ট্র, 17 কোটি মানুষের এই রাষ্ট্র, যেই তার সক্ষমতায় সে কিন্তু এই জায়গায় নিয়ে আসছে যে পৃথিবীকে, এই সাবকন্টিনেন্ট এশিয়া ফর এশিয়া যে একটি স্লোগান পৃথিবীতে আছে, একটি কানেক্টিভিটির মধ্য দিয়ে এই পৃথিবীতে আমরা যে একটি জাতি, যেই জাতি অন্যকে না দিলে আপনি কিভাবে নিচে রিসিভ করবেন? ট্রানজিট দেওয়ার মধ্য দিয়ে কি বাংলাদেশের লাভ হয়নি? এই 1600 কিলোমিটার রাস্তায় সে ব্যবহার করলো, আপনি ওখানকার মানুষ পশ্চিমবঙ্গে গেল, আপনি জান না আমাদের কত হাজার লোক প্রতিদিন এই ইন্ডিয়া যাওয়ার জন্য লাইন দিয়ে থাকে, তাদের উপকার হয়নি? হয়েছে, সেই হিসাবটা আমরা করি নাই। এবং এই করার মধ্য দিয়ে যে শুধু ভারতের লাভবান হয়েছে আমাদের হিসাবটা আমরা করি নাই। ভারত আমাদের কী কী দিচ্ছে? বিদ্যুৎ দিতেছে, এবং এই যে না বলেন এক একটা আমাদের পোর্ট ব্যবহৃত হবে, সেই ব্যবহারের মধ্য দিয়ে কি আমাদের অর্থনৈতিক ব্যবহার হবে না? তাদের পূর্বাঞ্চলে আমাদের চিটাগাং পোর্ট ব্যবহার করব, বা এদিকে ভৈরব ব্যবহার করব, অথবা পায়রা বন্দর মংলা পোর্ট ব্যবহার করব, এবং আপনি কি মনে করছেন যে বাংলাদেশ নেগোসিয়েশনে বরং বেটার পজিশনে আছে? অবশ্যই বেটার পজিশনে আছে। আচ্ছা, বেটার পজিশন হলো উনি যেটা প্রথম তার বলছেন যে ক্যাপাসিটি বিল্ড আপ এই যে করতে। 1600 মাইল, হ্যাঁ 16 কিলোমিটার 1600 কিলোমিটার যেটা ভারত কম পেল, এইটুকু যে সাশ্রয়ী হবে খরচ তার পরিবহনের ক্ষেত্রে, এটা বড় একটা মাইল। এবং আমাদের অবকাঠামো তারা ব্যবহার করবে, আমাদের রাস্তাগুলো সেটা উপযোগী নয়, তাদের ভারী যানবাহনগুলো যাবে, এই রাস্তাকে ভাঙবে, সেটার খরচ কে দিবে? মেইনটেনেন্স কস্ট কে দিবে? এগুলো যদি, আমি বলছি না কি আছে ভেতরে আমি জানি না, আমি শুধু বলছি সরকার যদি এগুলো পরিষ্কার করে দেয়, সরকার যদি পরিষ্কার করে দেয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই বিষয়গুলো এখনো কি অ্যাড্রেস হওয়ার সুযোগ আছে? অ্যাড্রেস কি, যেহেতু বাংলাদেশের মধ্য দিয়ে যাবে অবশ্যই অ্যাড্রেস করার সুযোগ আছে। এবং সুযোগ না, বাংলাদেশ কিন্তু সেই জায়গায় উইন উইন সিচুয়েশন না, শুধু আরো বড় জায়গায় আছে বলেই বাংলাদেশ অনেক জিনিস বলতেছে না। এই যে না ইতিমধ্যে আপনি জানেন রেলে তাদের সহযোগিতা আমরা পেয়েছি, আমরা রেল লাইন বাহাদুর ব্যাপারী ভালো এবং হয়েছে। তাইসির রুমিন এই বিষয়গুলো বিদ্যুতে নিয়ে আপনি দেখেন, কথা বলবো। বিদ্যুতে আমরা কি আবার অবস্থা? ফিরে আসছি দুজনের কাছে, দুজনে আমাদের সাথে আছেন। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি 50 মিনিটস অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম 50 মিনিটস অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক বাহাদুর ব্যাপারী এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজনৈতিক বিশ্লেষক, সুপ্রিম কোর্টের আইনজীবী। আমরা বিরতিতে যাবার আগে বেশ কিছু আলাপ হয়েছিল, আমরা শুরু করব। তার আগে দেখতে পাচ্ছি একজন দর্শক আছেন লাইনে অনেকক্ষণ থেকে, আপনার প্রশ্নটা দিয়ে আমরা শুরু করতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি বলুন। আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা শুনছি, বাহাদুর ব্যাপারী ভাই আমাদের আপা আছেন, তো আমরা দেখি যে ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু আশা করি। বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন চুক্তিতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভারত তার নিজের স্বার্থ রক্ষাতেই বেশ কিছু করে থাকে। যেমন আমরা যদি দেখি বারবার সীমান্ত হত্যার ব্যাপারে কথা হয়েছে, কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়নি। ভারত আন্তর্জাতিক পানি বা নদী নীতিমালা যেটা আছে সেটা সারা জীবনই লঙ্ঘন করে আসছে। তাছাড়া ভারত বাংলাদেশে যেসব বিষয়গুলো নিয়ে কথা বলেছে সেক্ষেত্রে দেখা গেছে ভারত তার নিজের স্বার্থ রক্ষার জন্যই করে আসছে। এক্ষেত্রে আমরা বেশ কিছু আমাদের তথ্য আছে যেগুলো বাংলাদেশ, আপনার কাছে কোনো প্রশ্ন আছে সরাসরি? ছোট্ট একটা দেশ বাংলাদেশ সত্ত্বেও ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ পঞ্চম স্থানে আছে। এটা কি করে সম্ভব যে ছোট্ট একটা বাংলাদেশ থেকে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে এত বেশি? তাহলে ভারত কি তার স্বার্থ বেশি দেখছে না? বাংলাদেশ ঠিক আছে, ভারত স্বার্থ বেশি দেখছে কিনা আপনার প্রশ্ন পেয়েছি আমরা। আমরা শুরু করছি, দেখি আমরা প্রশ্নটা নিশ্চয়ই, যেহেতু দুজনের কাছে প্রশ্ন রেখেছেন, যে দুজনেই উত্তর দেবেন। তো আমি ওনার সাথে একমত, ভারত তার স্বার্থ দেখছেন, এখানে আমি কোনো অন্যায় দেখি না। ভারত নিশ্চয়ই তার স্বার্থ দেখবে, আমি যদি আমার স্বার্থ রক্ষা করতে না পারি সেটা আমার ব্যর্থতা হবে। বাহাদুর ভাই ব্রেকের আগে একটা কথা বলছিলেন বিদ্যুতের ব্যাপারে, আমি একটু ছোট কথা বলতে চাই। বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছে সেখানে বিদ্যুতের ব্যাপারে বলা হচ্ছে রিলায়েন্স এবং আদানি নামের দুটো কোম্পানিকে তার থেকে আমরা 4600 মেগাওয়াট বিদ্যুৎ কিনবো। এই দুটো কোম্পানি, একটি কয়লা ভিত্তিক এবং একটি গ্যাস ভিত্তিক। এটা ভারতে 3 বছর ধরে কয়লা এবং গ্যাসের অভাবে তারা ইমপ্লিমেন্টেশনে যেতে পারেনি বা বিদ্যুৎ উৎপাদনে যেতে পারেনি। তাদের যে পুরনো যন্ত্রপাতি তারা সেটা রিলোকেট করে বাংলাদেশে আনবে, এবং সবচেয়ে ডেঞ্জারাস পার্ট যেটা, এখানে কোনো টেন্ডার কল করা হয়নি। সুতরাং তারা যেই দাম
চাচ্ছে সেই দামে আমরা তাদেরকে এই টেন্ডারটি দিয়ে দিচ্ছি। তো মজাটা হচ্ছে যে এখন তো দেশে সেরকম বিদ্যুৎ ঘাটতি নেই। এই সরকার যথেষ্ট সফলতার সাথে, যদিও আমাদের বিদ্যুৎ বিল এখন 10 গুণ বেড়ে গেছে, কিন্তু আগের সেই ভয়াবহ বিদ্যুৎ ঘাটতির মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে আপনার অনেকটা পয়েন্টটা এগিয়ে কি? এসেছি। ধরা যাক এই যে টেন্ডার ছাড়া এটা দেওয়া হচ্ছে বা জি, হয়েছে, জি। এটা নিয়ে কি রাজনৈতিক দলগুলো কথা বলেছে? আমরা তো কাউকে তেমন প্রতিবাদ করতে দেখিনি। সেটাই মজাটা হচ্ছে, এটা যে সরকার তো এখনো ক্লিয়ারই করেনি যে তারা আসলে ইন ডিটেল কি এগ্রিমেন্টে গেছে। আমরা পত্রিকা ঘেটে ঘেটে 8টা 10টা পত্রিকা পড়ে যেটুকু তথ্য পাই সেটা নিয়ে এসে আমরা এখানে কথা বলি। এই জন্য প্রথমেই কিন্তু বলেছিলাম যে সরকার যদি বিষয়গুলো পরিষ্কার করতো, 22টা চুক্তির কোথায় কি আছে আমাদের জন্য সুবিধা হতো। আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা নিশ্চয়ই শুনেছেন, যেটা আমাদের সুন্দরবনকে ধ্বংস করে দেবে। বারবার কিন্তু যে বিশ্লেষকরা আছেন তারা বলেছেন, অভিজ্ঞ যারা আছেন তারা বলেছেন যে বিদ্যুৎ কেন্দ্রটা এখানে করো না। ভারত কিন্তু তার স্বার্থ রেখেছে, ভারতের অংশে কিন্তু না, কিন্তু বাংলাদেশের যে অংশে সুন্দরবন পড়েছে তার 8 কিলোমিটার দূরে মাত্র এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র। তো আরেকটা বিষয় হলো বন্দরের কথা উনি বলেছেন। এই মংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করে 15টি রুটে ট্রানজিট সুবিধা নিয়ে ভারত তার বিভিন্ন রাজ্যে মালামাল পরিবহন করবে। এগুলো ছোট্ট ছোট্ট একটা কার্ড ছিল বাংলাদেশের হাতে, এগুলো দিয়ে কিন্তু আমরা ইস্টা আনতে পারতাম। এগুলো দিয়ে আমরা এই যে অঙ্গরপোতা দহরবাড়ির পাশে যে 3 কিলোমিটার করিডোর, যেটা আমরা আজও পাইনি, 41 বছর হলো আজও পাইনি, সেই করিডোরটা নিয়ে আমরা বার্গেন করতে পারতাম। এটা নিয়ে আমরা 54টা অভিন্ন নদী আছে, সেই নদীর পানি কিভাবে যাবে সেটা নিয়ে বার্গেন করতে পারতাম, আমরা সেটা করি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা বলছেন যে অনেকগুলো নেগোসিয়েশনের পয়েন্ট ছিল, অনেকগুলো সেগুলো negotiation এর নেগোসিয়েট point করা ছিল। হয়নি। বাদুর ব্যাপারে যে প্রশ্নটি করা হয়েছে দুজনকে করেছে যে বাংলাদেশ ভারতের মধ্যে এই সময় ক্ষেত্রে যখন সুবিধাগুলো পাওয়ার ক্ষেত্র থাকে তখন বাংলাদেশকে হেরে যাচ্ছে প্রথম কিনা বারবার। ট্রেড ব্যালেন্সের কথা বলেছে, সেখানে আমি বলবো যে বাংলাদেশের সাথে চায়নার সবচেয়ে ইম্পোর্ট বেশি। আর ইম্পোর্ট কি কারণ হয়, আমার প্রয়োজন আছে সেখানে আমরা ভারত থেকে ইম্পোর্ট করি, আমরা না চাইলে তো ওদের কাছে আনা যেত না। ফলে এটা আমাদের ক্যাপাসিটি, আমরা অবশ্যই পোশাকে পৃথিবীর দ্বিতীয়, মোদি বলেছে, চায়না গিয়ে বলেছে পৃথিবীর বড়, সেখানে একটি মিনিমাইজ করার সুযোগ আছে। তবে আমরা যতটুকু সম্ভব চেষ্টা হবে। আর এটি বিদ্যুৎ নিয়ে কিন্তু কম্পিটিটিভ প্রাইস আপনি হয়তো জানবেন যে কুইক রেন্টাল যখন হয়েছিল তখন এরকম এর চেয়ে বড় আমরা ক্যালকুলেশন দিয়ে দেখিয়েছে, কিন্তু তখন পৃথিবীর সর্বনিম্ন রেটেই হয়েছে। এবং দুটো কোম্পানিকে যে কাজটা দেওয়া হচ্ছে, সেটা আমি ওখানে আসতেছি, দুটো কোম্পানি এই রেটের বাইরে দেওয়া হয়নি। আরেকটি কথা বলা বিড করা হয়নি, যে বিড করা হয়নি, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে একটি ফরেন পার্টির সাথে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অফ বাংলাদেশ, যেই প্রাইসে পাওয়া যাবে। এবং যেটা বলা হচ্ছে যে দামের কথা, সেটা এইভাবে গেল। আর 3 বছর আগের বিদ্যুৎ প্ল্যান্টের একটি লাইফ সাইকেল কত বছর এটা নিশ্চয়ই আপনি জানেন। সেখানে যখন কুইক রেন্টাল হয়েছে সবগুলোই পুরনো প্ল্যান্ট থেকে নিয়ে এসে বাংলাদেশে বসানো হয়েছে, এবং সেখান থেকে আমরা কোথাও 100%, কোথাও 90% পারফরমেন্স পেয়েছি। এবং সে কারণে আজকে যে কথা বলেন 10,000 টাকা বিল হলেও কিন্তু স্বস্তিতে আসছে। এবং আমি বিভিন্ন লোকের কাছে শুনেছি, যে স্কুলেও গিয়ে শুনেছি, বাচ্চার স্কুলে যে একটা সফলতা যাই হোক, বিদ্যুতে কোনো যায় না, পরের দিন 1 ঘন্টা লেগে বিদ্যুৎ গেছে না, আধা ঘন্টা, ভাই আর বলা যাবে না যে অহংকারের কথা এটা। এটা আপনার এলাকার যে এলাকা না, এই আমরা গ্রিন রোডের আমার মেয়ের স্কুলে ওয়াইডব্লিউসি তে গেছি, সেখানে এক অভিভাবক বলেছে। এবং আরেক বাসায় গিয়েছিলাম, সেই বিএনপি ঘরানার জিয়াউর রহমানের স্টাফ অফিসার ছিল, সে বলল শেখ হাসিনার কৃতিত্বের শেষ নেই, এইরকম। আমাকে কি অবস্থা, বা বিদ্যুতে তো ফাটাফাটি, এখন আর বিদ্যুৎ যায় না, বাড়ির ঘরের সবগুলো ঘরে তার এসি আছে, চলতেছে। তো 10,000 হোক 20,000 হোক সে বিল দিতে পারে, কিন্তু কমফোর্ট এনজয় করতেছে সেখানে। এইটা আবার ইফেক্ট করেছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে। এখন বাংলাদেশ যে তখন 3,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হইতো, আমরা এনজয় করতাম, ঘাটতি ছিল। আজকে 10,000, 11,000, 12,000 বিদ্যুৎ মেগাওয়াট উৎপন্ন হয়। সেখানে আমরা তখনও বুঝিনি যে 12,000 মেগাওয়াট লাগবে, কিন্তু আমরা 2020 সালে কত হাজার মেগাওয়াট লাগবে এটা কিন্তু আমরা প্রজেকশন করি নাই আপা। ফলে কি হচ্ছে, এই বিদ্যুৎ আমাদের প্রয়োজন আছে। এবং ভারতে শুধু তাই না, এই পূর্ব পাশ থেকে ওরা 1,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের দিবে, ভারতের প্রধানমন্ত্রী বলেছে। এবং এখানে 4,600 যে মেগাওয়াট বিদ্যুৎ, সেটি উইথিন দ্য রেঞ্জ অফ দ্য কান্ট্রি প্রাইসের মধ্যে হয়েছে, এটার বাইরে হয় নাই। এবং আমরা এখানে ঠকি নেই, বরং জিতেছি, কারণ তারা ইনভেস্ট করে আসতেছে। শুধু তাই না, বাংলাদেশ 100টি ইকোনমিক জোন করবে, ইতিমধ্যে 3টি হয়েছে, ভারতকে একটি ইকোনমিক জোন দিয়েছে। মনে করছেন বাংলাদেশ হেরে যায়নি? না, বাংলাদেশ, বাংলার হারার কিছু নাই, বাংলা শুধু অর্জনের বিষয় আছে। আমার কাছে বারবারই যখন আমি সরকার দলের কারো কথা শুনি, আমার কাছে মনে হয় আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তো দিতে দিতে দেওয়ার জন্য অস্থির, ভারত বরং ঠিক করবে, ধর তোমার এটা আমার লাগবে না, তোমার ওটা আমার লাগবে না। আমরা তো নেগোসিয়েটিং পয়েন্টে ভাবছি না, আমরা দিয়েই ধন্য, এখানেই মুশকিল। তাহলে কি আমরা কিছু পাই নাই না, বাংলাদেশ কিছু অর্জন করে নাই? রুবিন ফারহানা এবং বাহাদুর দুজনকে আমি এই যে এতক্ষণ যেটা আমরা আলাপ করলাম, ভালো একটা প্রসঙ্গ নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে আজকের সংবাদ শিরোনামে আছে, খুব রাজনৈতিকভাবে
খুব চমক তৈরি করেছে কথাটি, বিশেষ করে প্রাক্তন রাষ্ট্রপতি বি চৌধুরী প্রথম বলেছেন, পরে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে হানিফ সাহেব বলেছেন জামাত নির্ভরতা বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে। জি। বিএনপি ওই অর্থে পরিষ্কার কিছু বলেনি, বাট কিছু ধরনের মন্তব্য করেছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই এটা বলবেন, তার আগে একটা প্রশ্ন নিচ্ছি। দর্শক অনেকক্ষণ থেকে আমাকে অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছেন। হ্যালো, কে আছেন আমার সামনে? হ্যালো। বিনোদনের কাছে আওয়ামী লীগ এবং বিএনপি যখন যে যারা ক্ষমতা আছে জি। তখন তাদের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রগুলোকে জিম্মি করে কেন রাজনীতি করছে? আর এছাড়া যারা ছাত্র বিষয়ক উপদেষ্টা হন অছাত্র 50-52 বয়স দলীয় প্রধানের এমন সিদ্ধান্ত ওনারা কেন মেনে নেন? আচ্ছা, আপনার একটা রাজনীতি নিয়ে প্রশ্ন, আমার নামটা জানতে পারিনি, আপনার কোথেকে বলেছেন? সাধারণ কবি পুরানা পল্টন। আচ্ছা, শাহজাহান কবির উনি শুনেছেন, ধন্যবাদ আপনাকে শাহজাহান কবির, আমরা নিশ্চয়ই নিয়ে আসবো। আপনি এই বিষয়টি কিভাবে দেখেন যে এতদিন পরে পরিষ্কার করে বিএনপির সহযোগী সংগঠন একজন আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে জামাতের নির্ভরতার ব্যাপারে? জি, আমি প্রসঙ্গে আসছি, তার আগে ছোট্ট একটা কথা বলে নিই। উনি আমদানির কথা বলছিলেন যে যা আমাদের প্রয়োজন তাই আমরা আমদানি করি। আমি ওনাকে শুধু একটা ছোট্ট প্রশ্ন করি, আমরা কেন চাল আমদানি করেছিলাম আমাদের কৃষক, আমাদের ভারত থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে, আর যখন কিনা আমাদের সারপ্লাস ছিল প্রোডাকশন, এবং আমাদের কৃষকের মাথায় হাত পড়ে গেছিল কারণ তারা তাদের ন্যূনতম খরচটিও তুলতে পারেন, এবং আমরা দেখেছি তারা কিভাবে চাল ফেলে দিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে। আর আপনার প্রশ্নে আমি আসছি, এক্স্যাক্টলি যে কথাটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, উনি বলেছেন যে 4টা স্তর দিয়ে গেছে বিএনপি। প্রথম স্তরে ছিল জিয়াউর রহমান সাহেবের আদর্শ, পরে বেগম জিয়ার শাসনামল, এবং সেই শাসনামল সম্পর্কে উনি কোনো কমেন্ট করতে চাননি। পরবর্তীতে উনি বলেছেন যে এখন জামাত নির্ভরতা তৈরি হয়েছে, চতুর্থ ফেজে আমরা জামাত নির্ভরতা থেকে বেরিয়ে গিয়ে আবারও সেই জিয়ার আদর্শে ফিরে যাব। এক্স্যাক্টলি এটা ছিল প্রাক্তন রাষ্ট্রপতির কমেন্ট। এই বিষয়ে আমার কথা হচ্ছে যে বিএনপি বর্তমানে আমরা যেটা জানি, ওরা 20টা দলের সমন্বয়ে একটি জোট তৈরি করেছে, এবং 20টা দলের 20টা আদর্শ, না হলে তো একটাই দল হতো। এবং জামাতের আদর্শ এবং বিএনপির আদর্শ শুরু থেকে আলাদা ছিল, এখনো আলাদা আছে, ভবিষ্যতেও আলাদা থাকবে। এটি আন্দোলন এবং সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য এক ধরনের কৌশলগত জোট। এই জোট তো জামাতের সঙ্গে আওয়ামী লীগও করেছে, আমরা 86-তেও দেখেছি এই জোট করতে, আমরা 96-তে গিয়েও দেখেছি এই জোট করতে। তো এটা তো নতুন কিছু আপনি নয়। বলছেন সেই অর্থে নির্ভরতা নেই এখন? একদমই নয়, কোনোদিন ছিল না জামাতের উপরে। হয়তো বিএনপি বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। শুনি আমরা এই বিষয়ে বাহাদুর ব্যাপারে। রুবিনাপার এক কথা আমি অনেকবার পত্রিকার রেফারেন্স দিই, এবার 2টা পত্রিকার রেফারেন্স দিই। ভারতের একটি পত্রিকার রেফারেন্স দিই, আমরা ম্যাডাম খালেদা জিয়ার সাথে মোদির কি আলাপ হয়েছে এটা আমরা জানি না, কিন্তু স্টেটসমেন্ট পত্রিকা, কিন্তু ওনারা যেটা বলছেন যে একান্ত আলাপ কখনোই কোনো দেশে প্রকাশ করা হয় না, কিন্তু আলাপের মধ্যে যেগুলো এজেন্ডা আসছে আমরা সেটা পত্রিকার মাধ্যমে পেয়েছি। সেটা কি, প্রথম ওনার একটি ছিল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সে বাঙালি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে খুবই সাহায্য করেছে। উনি যখন বাংলাদেশে আসলেন সেদিন কেন তার পূর্ব নির্ধারিত মিটিংটা হয়নি, সেদিন কার হরতালের ছিল, এরকম একটি প্রশ্ন। দ্বিতীয়, 10 ট্রাক অস্ত্র এই বাংলাদেশে ওই বিচ্ছিন্নতাবাদীদের যাওয়ার জন্য নিয়ে এসেছিল, সেই মামলায় আসামি ছিল তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিল্পমন্ত্রী জামাতের, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আরেকটি বিষয় এসেছে পশ্চিমবঙ্গের খড়গড় এলাকায় বোমা বিস্ফোরণের আলোচনায়, হ্যাঁ, এটা মোদির পক্ষ থেকে যে বিস্ফোরণ ঘটেছে বোমা, সেখানে জামাতের যারা বাংলাদেশ থেকে ওখানে আছে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, এ নিয়ে বেগম খালেদা জিয়া প্রশ্ন করা হয়েছে। এখন আরেকটি জিনিস আসছে যে জামাত নির্ভরতা কিনা, আমরা তো আজকের পত্রিকায় আছে যে বিএনপির এক নেতা বলেছেন যে শুধু বিএনপি তাদের নেতাকর্মীদের নিয়েই রাজনীতি করে না, শুধু নেতাকর্মীদের বাদ দিয়ে জামাতের নেতাকর্মীদের উপর নির্ভরশীল হয়েছে শুধু কর্মসূচি বাস্তবায়নের জন্য, তাদের টাকায়ও কর্মসূচি নির্ধারণ করে এবং তাদের টাকা দিয়ে চলে। এটা কিন্তু গণমাধ্যমের রিপোর্ট আপনার কাছে শেয়ার করলাম। জামাত ছাড়া বিএনপি চলতে পারে না, কারণ বিএনপি শহীদ জিয়ার কনসেপ্টেই রাজনীতি করব, আদর্শের চিন্তায়, কিন্তু বাংলাদেশকে লালন পালন এই দেশের কনসেপ্টে কতটুকু ধারণ করে বিএনপি, সেটি একটি প্রশ্ন। কী কারণে? জামাত তো এই দেশের কনসেপ্টে ধারণই করে না, বা মুক্তিযুদ্ধের চেতনাকেও ধারণ করে না, এবং বরং বলে খুশি হয়ে বলে দেন এটাই তার সঠিক ছিল এবং সেই কাজ করে। এইরকম একটি জায়গায় জামাত নির্ভরতা থেকে বিএনপি কখন মুক্ত হবে? অনেক সময় আমরা দেখেছি ওরা একটি গণমাধ্যম ছিল, সেখানে তাদের পত্রিকা বিভিন্ন সময় মিথ্যা সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে
বিএনপিকে বিভ্রান্ত করেছে এবং এই পথে নিয়ে এসেছে। এবং বিএনপির যে নেতা তারেক জিয়া বাংলাদেশে থাকেন, আপনি কোন কোন পত্রিকার কথা বলছেন এক্ষেত্রে? বিএনপির হিসাবে দিনকাল? দিনকাল আছে, আরেকটি কি যেটি বন্ধ হয়ে নয়াদিগন্ত গেছে, বলছেন? নয়াদিগন্ত না আমার দেশ? হ্যাঁ, আমার দেশ? আমার দেশ, এইরকম আচ্ছা। পত্র-পত্রিকা কিছু বুদ্ধিজীবী মিলে আপনি অনেকের নাম বলেছেন। গণমাধ্যমের নাম এভাবে প্রশ্ন না করাই ভালো, তাহলে সবাই না, সবাই জানে। অবশ্যই যেটি বন্ধ হয়ে গেছে পাবলিক এটা তো মোটামুটি সবাই জানে। হ্যাঁ জানে, সেখানেই কিন্তু এই বুদ্ধিজীবীদের এইভাবে করার মধ্য দিয়ে আজকে বিএনপি আসলেই তার জন্মের মধ্য দিয়ে যাদের নিয়ে এসেছিল, সেটা ওই জামাত, এই মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল তাদেরকে নিয়ে এসেই কিন্তু বিএনপির রাজনীতি শুরু হয়েছিল। তারই সেই ভোট ব্যাংকের উপরেই তারা রাজনীতি করেছিল। সুতরাং তাদের ছাড়া সম্ভব না। কারণ এটা না, শুধু বিএনপির পক্ষ থেকে অনেক বড় কথা বলা হতে পারে যে এই দেশের উন্নয়ন অগ্রগতির জন্য এটা প্রচার করা উচিত। আমরা যদি একটু পিছনে যাই, আমরা বর্তমানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই, কিন্তু পিছনে গেলে দেখবো এই দেশে কি হয়নি। সাবমেরিন ক্যাবেল আসছিল, তখন বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তথ্য পাচারের নামে সেদিন কিন্তু সেই জিনিসটা বাংলাদেশে হয় না। না হওয়ার মধ্যে দিয়ে কি হয়েছে, আমরা কিন্তু পৃথিবীর বাস্তবতায় পিছিয়ে গেছি। আজকে যদি এই ডিজিটাল যুগে বাংলাদেশ দেখি, এই সব সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ কোথায় গিয়েছে। তাদের যে নাম রিজার্ভ বাংলাদেশে, তার পার ক্যাপিটা বেড়ে যাচ্ছে, আয় বেড়ে যাচ্ছে এবং মধ্য আয়ের দেশ হচ্ছে। এটি কিন্তু শুধু একটি আমাদের ক্যাপাসিটি বাড়ার না, আমাদের পলিটিক্যাল ক্যাপাসিটি বাড়ার এবং এই পৃথিবীর বাস্তবতায় আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য যে সকল কর্মকাণ্ড করা দরকার তা করার মধ্যে জামাত হলো পৃথিবীতে প্রতিষ্ঠিত একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন যার সাথে থাকবে সেই তো বিপদে, তার বিপদে ফেলার সম্ভাবনা। আর কিছু দরকার। উনি যে কথাগুলো বলেছেন একটু রেসপন্ড করে এবং র‍্যাপ আপ করে নিয়ে আসেন যদি আবার শেষের দিকে। জি, উনি বলছিলেন উন্নয়নের কথা, উন্নয়ন এবং আওয়ামী লীগের এখন যেহেতু ওরা গণতান্ত্রিক দল আর নেই এবং দেশের গণতন্ত্রকে হত্যা তারা অলরেডি 5 জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে করে বসে আছে, তাদের হাতে এখন একটাই কার্ড আছে, সেটা হচ্ছে উন্নয়নের কার্ড। তারা যখনই কোনো কথা বলে তখনই তারা উন্নয়নের কার্ড শো করে। এই কার্ড কি জনগণ রিসিভ করছে? জনগণ তো রিসিভ করছে না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং মজার বিষয়টা হচ্ছে উন্নয়নের কার্ড যখন তারা শো করে তখন আমার সামনে ভাসে যে হাজার হাজার বাংলাদেশি মানুষ সাগরে ভাসছে শুধুমাত্র চাকরি পাওয়ার আশায়। তারা মিয়ানমারের রোহিঙ্গাদের তো তারা তাদের জাতি হিসেবে স্বীকারই করছে না, সেখানে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে তারা। কিন্তু বাংলাদেশের আমার যে ভাইরা যে কোনো উপায়ে সাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড বা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে, তারা কেন করছে? তারা এ কারণেই করছে যে অলরেডি আমাদের যে বিরাট শ্রমবাজার ছিল, যেটা মধ্যপ্রাচ্যের ছিল, আরব আমিরাতে ছিল, তার সমস্ত শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। লিবিয়াতে আর লোক নিচ্ছে না। এবং যেটা দেখেছি আমরা 2013-14 সালে যেটা 3700 সামথিং এই সংখ্যায় নেমে এসছে মালয়েশিয়ায় আমাদের দেশে G2G পদ্ধতিতে যাওয়ার কারণে, সেটা দেখা গেছে 2007-08 সেটা করে 14 লক্ষ। কোথায় 14 লক্ষ আর কোথায় 3500? এই যে আপনি কি বলছেন যে দেশের আনরেস্ট অবস্থাটার কারণেই মানুষজন, নট অনলি আনরেস্ট, আমাদের কর্মসংস্থানে, আমাদের বিনিয়োগ 22% এসে আটকে আছে। কেন আটকে আছে? উনি বলছেন গ্যাস এবং বিদ্যুতের কথা। আপনি আজকে প্রথম আলোতে এসছে যে আমরা গ্যাস এবং বিদ্যুতের অভাবে আমাদের প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলো প্রোডাকশনে যেতে পারছে এবং বলছে যে 13,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা প্রডিউস করতে পারি, সেখানে আমরা করছি মাত্র অনলি 7,000 মেগাওয়াট। তো বলছে যে আপনারা অন্তত 1,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদেরকে নিশ্চয়তা দেন, দেখেন আমাদের বিনিয়োগ কোথায় বেড়ে যায়, 22% অনেক উপরে আমরা চলে যেতে পারি। এই যে স্থবিরতা, ব্যাংকের তারল্য, এই ক্যাশ তারল্যটা আসছে কোথা থেকে? বিনিয়োগ হচ্ছে না বলে তো এই তারল্য। উন্নয়ন মানে কি শুধু ব্রিজ তৈরি করা, ফ্লাইওভার বানানো? যদি সেটা হয়ে থাকে তাহলে আমার আর কিছু বলবার নেই। ওকে, আমরা আপনি কিছু রেসপন্ড করবেন? হ্যাঁ, যেহেতু উন্নয়ন অবশ্যই বাংলাদেশ হচ্ছে বলেছেন এবং 1000 মেগাওয়াট বিদ্যুৎ দিলেই আরো বেড়ে যাবে। আমরা বুঝতে পারি বিদেশে লোক আছে বলেই প্রায় 24 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আছে। তার উপর মজার খবর আছে বাংলাদেশের জন্য, 46 লক্ষ লোকের চাকরি সরকার দিবে এই বছর অল্প দিনের মধ্যে আশা করি। পাশাপাশি বাংলাদেশ কতটুকু ক্যাপাসিটি বিল্ড আপ করছে সেটা একটু বলা উচিত। পলিটিক্যালি এবং রাষ্ট্রীয়ভাবে আপনি ব্লু ইকোনমির কথা শুনেছেন। ভারতের সাথে যখন MOI চুক্তি হয়েছে তার আগেই বাংলাদেশ চায়নাকে বলেছিল যে তোমাদের সাথে আমরা করতে চাই, তোমরা আসো। চায়না তখন একটু বুঝতে দেরি করেছে। যখন ভারতের সাথে MOI শুরু হয়েছে এই কিছুদিন আগে তারা ফরেন মিনিস্ট্রিতে পাঠিয়েছে বাংলাদেশের সাথে ব্লু ইকোনমিতে তারা সংযুক্ত হতে চায়। ফলে কি এই বাংলাদেশ শুধু তার কাঙ্ক্ষিত জায়গার চেয়ে স্বপ্নের চেয়ে বড় হয়ে যাবে। 2021 সালে অর্থনীতিকে একটি মধ্যমায়ের দেশ বলে, 18 সালেই বিশ্ব অর্থ সংস্থা বাংলাদেশকে মধ্যমায়ের দেশ ঘোষণা করতেছে। আচ্ছা, আমরা সেই শুভ দিনের প্রত্যাশা থাকবো এবং আপনার যদি কিছু বলার না থাকে দুজনকে আমি ধন্যবাদ জানাই, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বাহাদুর ব্যাপারী।
দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আগামী দিনে আমরা অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই আশাবাদ জানিয়ে এখানেই শেষ করছি।